নমস্কার প্রিয় বাংলাভাষী। আজকে আমরা একটা ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট ল্যান্ড ওনার ওয়াকফ বোর্ড, আমরা কম বেশি সবাই জানি এই ওয়াকফ বোর্ডটা কী। তো যারা জানি না একটু জেনে নিই। ইন্ডিয়ান গভর্নমেন্ট সবথেকে বেশি ল্যান্ড ওনার করে, তারপরে ইন্ডিয়ান রেলওয়েজ তো প্রায় 17 লাখ একর, তারপরেই চলে আসছে এই ওয়াকফ বোর্ড, প্রায় 8 লাখ একর ল্যান্ড ওনার করে। এই ওয়াকফ বোর্ড অ্যাকচুয়ালি 1913 সালে ইংরেজ আমলেই প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে 1995 সালে যখন আমাদের মসজিদ, যেটা বাবরি মসজিদের ধ্বংসের পরে একটা, ওই সময় সরকার মানে ওয়াকফ বোর্ডকে একটা পূর্ণ ক্ষমতা দিয়ে দেয়। আমরা দেখেছি যে আমাদের দেশে যত মন্দির বা বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো আছে তারা সবাই আমরা ট্যাক্স দেই, কিন্তু মসজিদ কিন্তু ট্যাক্স দেয় না। এবং এই ওয়াকফ বোর্ডও একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মতো হয়ে গেছে, যেটা ইন্ডিয়ান সরকারের আওতায় পড়ে না। এবং সেকশন 40, যেটা যার জন্য ওয়াকফ বোর্ডের এত পাওয়ার, এত ফ্যাসিলিটি, এত স্বৈরাচারিতা, সেই সেকশন 40 নিয়েই একটু আমাদের লোকসভাতে কিন্তু যে অ্যামেন্ডমেন্টের একটা কথা উঠছে, যে সেকশন 40টা হয়তো তুলে দেওয়া হবে এবং ওয়াকফ বোর্ডকে গভর্নমেন্টের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই, এবং আপনাদের কাছেও জিজ্ঞেস করছি, যে ওয়াকফ বোর্ডটা কি গভর্নমেন্টের আন্ডারে নিয়ে আসা উচিত কি উচিত নয়। এই ওয়াকফ বোর্ড এমন একটা বোর্ড যেটা টোটালি মুসলিম মানে ওরিয়েন্টেড, এবং যত নন মুসলিম আছে তাদের যে প্রপার্টি কিভাবে নিয়ে নেওয়া যায়, এর একটা পাওয়ার কিন্তু গভর্নমেন্ট দিয়ে রেখে দিয়েছে, এবং সেটাতে আর কিছু করতে পারছে না। যেমন ধরুন, রিসেন্টলি তামিলনাড়ুতে 18টি গ্রাম ওয়াকফ বোর্ড বলে দিয়েছে এটা আমাদের। হায়দ্রাবাদেরও এরকম বিভিন্ন ধরনের আমাদের যত মন্দির আছে, সে মন্দিরকে কিন্তু ওরা ওয়াকফ বোর্ডের আওতায় নিয়ে আসতে চাইছে। মানে একবার ঘোষণা করে দিলেই হলো যে ওটা ওয়াকফ বোর্ডের। এর জন্য কিন্তু আমরা যাদের ল্যান্ড, তারা কিন্তু আর কোর্টে যেতে পারবে না, তাদের ওই ট্রাইব্যুনালে যেতে হবে, ওয়াকফ বোর্ডের ট্রাইব্যুনালে যেতে হবে। আচ্ছা, ওয়াকফ বোর্ড ট্রাইব্যুনাল নন মুসলিমদের কেন দেবে? নন মুসলিমদের তো তাদের ফেভারে তো কোনো আদেশ দেবে না, কারণ সবসময় তো ওয়াকফ বোর্ডের ট্রাইব্যুনাল ওয়াকফ বোর্ডের ফেভারেই দেবে। মানে এমন একটা আইন, যেটা হচ্ছে কি, ধরুন ওয়াকফ বোর্ড বলে দিল যে এই কোনো প্রমাণ ছাড়াই, কোনো প্রমাণ নেই কিন্তু বলে দিল যে এই জমি বা এই ল্যান্ড ওয়াকফ বোর্ডের, এবং তখন থেকে কিন্তু সেই জমিটাকে আর কেউ বিক্রি করতে পারবে না, সেই জমি কিনতেও পারবে না, এবং যে কিনবে বা যে বিক্রি করবে তারা কিন্তু 2 বছরের জেল হয়ে যাবে, এরকম একটা আইন। তো সেক্ষেত্রে একটা পাওয়ারফুল বোর্ড, যার অধীনে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, এবং ইভেন তাজমহলও পর্যন্ত কিন্তু তাদের নিজের ওয়াকফ বোর্ডের বলে দাবি করেছিল, এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন, ঠিক আছে, তাজমহল যদি তোমারই হয় তাহলে শাহজাহানের কাছ থেকে কাগজে সাইন করে নিয়ে আসো। তখন থেকে আর সেরকমই পড়ে আছে, কাগজে সাইন করাতে পারেনি। মৃত মানুষের কাছ থেকে কী করে সাইন করাবে? আমরা বড় বড় মন্দিরকে আমরা গভর্নমেন্টের আওতায় ফেলেছি। মন্দির থেকে যত ইনকাম হয় সবই গভর্নমেন্টের ঘরে যায়, মন্দির বা বিভিন্ন মন্দির ট্যাক্স দেয়। কিন্তু ওয়াকফ বোর্ড যেটা হচ্ছে নাকি টোটালি মানে একটা নন ট্যাক্সেবল, মানে কোনোভাবেই কিছু ট্যাক্স দেয় না, এবং বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্টেটে সবসময় জন্য ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য পড়ে আছে। তাদের কোনো গভর্নমেন্টের বা সোশ্যাল মানে কিছু অ্যাক্টিভিটি সেরকমভাবে নন মুসলিমদের ক্ষেত্রে নেই। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা গভর্নমেন্টের আওতায় আসা উচিত, এবং সেকশন 40কে অ্যামেন্ডমেন্ট করে ট্যাক্সের আওতায় নিয়ে আসা উচিত, যাতে করে পাওয়ারটা, মানে কোনো জমি বা ল্যান্ড যদি কারোর কাছ থেকে নিতে চায়,
সেটা যেন আর নিতে না পারে। ইভেন এই একটা একটা জিনিস দেখবেন যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে ইন্ডিয়াতেই কিন্তু এই যে ওয়াকফ বোর্ডটা গভর্নমেন্টের আওতায় নয়, অথচ আম, বিভিন্ন যে বাইরের মুসলিম কান্ট্রিগুলো যেমন হচ্ছে কুয়েত, সিরিয়া, টার্কি, ইন্দোনেশিয়া এবং আম, আপনার সৌদি আরব বা লেবানন, সবই কিন্তু গভর্নমেন্টের আন্ডারে। অথচ শুধুমাত্র একটা মানে ইন্ডিয়ার ভোট ব্যাংকের জন্য পলিটিক্যাল এমন একটা জায়গায় করে রেখে দিয়েছে যে ওয়াকফ বোর্ডকে গভর্নমেন্টের আওতায় রাখেনি, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য নাকি আর কিসের জন্য সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। নমস্কার।